আছেন সবাইকে জানাচ্ছি দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। অনেকেই যুক্ত হয়েছেন আমাদের লাইভের মাধ্যমে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি কামরুন নাহার, শরীফ আল মামুন, শেয়ার ধান, অসংখ্য ধন্যবাদ। তাজিমুল ইসলাম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। জান্নাত শারমিন যুক্ত আছেন, ওয়ালাইকুম আসসালাম। লুনা ইসলাম সালাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকে যুক্ত আছেন এই মুহূর্তে, কে কোন জেলা থেকে যুক্ত আছেন, এবং যেহেতু পাবলিক ক্লাস ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমরা ইতিমধ্যে অবগত হয়েছি যে অতি শীঘ্রই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 5 তারিখের মধ্যে আপনাদের যে কাঙ্ক্ষিত বার কাউন্সিল পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ, সেই নোটিশটি আসতে চলেছে ইনশাল্লাহ। অতি শীঘ্রই পরীক্ষাটা হয়ে যাবে। পারভিন তনু যুক্ত আছেন, সালাম দিয়েছেন। দীপা রহমানা জেবিন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আমাদের বেলাল হোসেন যুক্ত আছেন। অসংখ্য শিক্ষার্থী ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের লাইভে। ওকে, সবাই একটা করে শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে, বিভিন্ন আইন শিক্ষার্থীকে দেখার সুযোগ করে দিবেন। কারণ প্যানাল কোডের সবচাইতে গুরুত্বপূর্ণ যে অংশটুকু চতুর্থ অধ্যায়ে, সেই চতুর্থ অধ্যায়ের যে অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ, প্রাইভেট ডিফেন্স বা ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার। এই যে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার বলতে কি বোঝায়, আপনি কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন, কখন আপনি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করে একজন ব্যক্তিকে, আক্রমণকারীকে যদি মৃত্যু পর্যন্ত ঘটান, আপনাকে ফৌজদারি দায় থেকে অব্যাহতি দেওয়া হবে, আপনার কোনো অপরাধ হবে না। আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে কখন মৃত্যু ঘটানো যায়, কখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না, ব্যতিক্রম কোনগুলো ইত্যাদি বিষয় কিন্তু আজকের এই ক্লাসে আলোচনা করব। ব্যক্তিগত আত্মরক্ষার যে অধিকার, এই অধিকারের সময়সীমাটা কতটুকু, কতক্ষণ পর্যন্ত আপনি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন, আরো বিভিন্ন আনুষঙ্গিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত লাইভে যুক্ত থাকবেন। যেহেতু পাবলিক ক্লাস, সবার কাছে অনুরোধ থাকবে বিভিন্ন গ্রুপে একটা করে শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা আরো উজ্জীবিত হই ক্লাসগুলো নেওয়ার জন্য। ওকে, ওকে। দিবা রহমানা জেবিন অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য। ফরজানা রশিদ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সুজন আহমেদ যুক্ত আছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আপনারা দেখতেই পাচ্ছেন আজকের যে আলোচনার বিষয়, চতুর্থ অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ অংশটুকু আমরা আলোচনা করব, প্রাইভেট ডিফেন্স বা ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার। আমরা জানবো ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার মানে প্রাইভেট ডিফেন্স বলতে কি বোঝায়, কখন আপনি প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করতে পারবেন, কখন প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করে আপনি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারেন, কখন প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করা যাবে না, কখন প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করে একজন ব্যক্তিকে আপনি হত্যা পর্যন্ত ঘটাতে পারবেন, আপনার কোনো অপরাধ হবে না। এই যে প্রাইভেট ডিফেন্সের স্থিতিকাল, সময়টুকু কতটুকু, আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব। একটা বিষয় খেয়াল করবেন, এই যে প্রাইভেট ডিফেন্স, এই প্রাইভেট ডিফেন্স থেকে কিন্তু প্রশ্ন হবেই, হতে পারে এমসিকিউ প্রশ্ন মিনিমাম 2টা বা 3টা, তারপরে দেখা যাচ্ছে লিখিত পরীক্ষায় প্রশ্ন এখান থেকে হতে পারে। আজকের এই ক্লাসটি যারা উপভোগ করবেন, লিখিত সহ আমি মনে করি একদম রিটেন পরীক্ষার প্রশ্ন সহ সমাধান আপনাদের হয়ে যাবে। যদি প্রাইভেট ডিফেন্স থেকে প্রশ্ন হয়, এই প্রশ্নগুলি হবে, এবং 2টা একটা বা প্রবলেমেটিক ব্যাখ্যার প্রবলেমেটিক প্রশ্নগুলো দিতে পারে। আজকের ক্লাসের মাধ্যমে সকল বিষয় ইনশাআল্লাহ সমাধান করব। ওকে, ব্যাখ্যার প্রবলেমেটিক প্রশ্নগুলো। ওকে, ইতিমধ্যে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের যে আজকের আলোচনা আমরা শুরু করব। তার পূর্বে আমি গতকাল যে আলোচনাটুকু করেছিলাম ধারা 76 থেকে 95 পর্যন্ত, এই আলোচনার মাঝখান থেকে আমি একটা বা 2টা প্রশ্ন করব, আপনারা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তো আবারও শুভেচ্ছা জানাচ্ছি যারা বার কাউন্সিল পরীক্ষার্থী
আগামীর আইনজীবী, আগামী দিনের ভবিষ্যৎ আইনজীবী সবাইকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি ক্লাস। প্রথম ক্লাসে আমি একটা প্রশ্ন করব। 9 বছরের কম বয়স্ক শিশুর কাজ অপরাধ নয়, পেনাল কোডের কত ধারায় বর্ণিত আছে? 9 বছরের কম বয়স্ক শিশুর কাজ কোনো অপরাধ নয়, দণ্ডবিধির মানে পেনাল কোডের কত ধারায় বর্ণিত আছে? দেখি কোন দুরন্ত শিক্ষার্থী সর্বপ্রথম উত্তর দেন। আমরা সেই শিক্ষার্থীকে দেখতে চাচ্ছি। তাজিমুল হুদা সর্বপ্রথম। বেলাল হোসেন স্যার, আমার সিনিয়র মারা গেছে এখন। আমার বেলাল হোসেন, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আপনাকে বিস্তারিত আলাপ করব। ওকে। তাজিমুল হুদা 82 ধারা, দিবারুমানা জেবিন 82, শরীফ আল মামুন 82, গোলাম মোস্তফা গোলাপ 82 ধারা, জাহিদুর রহমান যুক্ত আছেন, দুরন্ত জাহিদুর রহমান। লুনা ইসলাম 82, সুজন আহমেদ বলছেন 83, শাহাদাত হোসেন 82। ওকে, সবার উত্তর সঠিক, তবে আমাদের যে সুজন মিয়া, আপনার উত্তর সঠিক হয়নি, এটা হবে 82 ধারা। ওকে, 83 ধারাতে যে বিষয়টা বলছে যে 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম, এক্ষেত্রে যদি দেখা যাচ্ছে অপরিণত বুদ্ধি সম্পন্ন, যে হাবা গোপা টাইপের যে বিষয়গুলো, সেগুলো ক্ষেত্রে এখানে প্রযোজ্য হবে। ওকে, ওকে, হ্যাঁ, এমনি সুজন আহমেদ, পারভিন, তনু, জান্নাত, শারমিন সকলেই সঠিক উত্তর দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমাদের শাহাদাত হোসেন যুক্ত আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি। ওকে, তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সঠিক উত্তর দেওয়ার জন্য। যাই হোক, আমি আরেকটি প্রশ্ন করব, এই প্রশ্ন শেষেই আমরা আমাদের আজকের মূল ক্লাসে চলে যাব। ওকে, আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা। আইনানুগ কার্য সম্পাদনকালে যদি কোনো দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনার ফলে যদি কোনো প্রাণহানি হয়, সেটা অপরাধ হবে না, তবে সেটা হতে হবে অবশ্যই যথাযথ সতর্কতা এবং সতর্কভাবে, কেয়ারফুল ভাবে করতে হবে কাজটা। এখন এই যে এই কথাটা বললাম, যথোপযুক্ত সতর্কতা এবং যত্ন সহকারে আইনানুগ কার্য সম্পাদন কালে যদি কোনো দুর্ঘটনা ঘটে, এটা কোনো অপরাধ হবে না, আপনাকে ফৌজদারি দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই যে এইটুকু বললাম, এটা কত ধারায় বলা হয়েছে? দণ্ডবিধির কত ধারায়? আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা ঘটতে কোনো অপরাধ হবে না। সবিতা গাঙ্গুলি শেয়ার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আমাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। পারভিন তনু 80 ধারা, তাজিমুল হুদা 80, রুমা আক্তার 80 ধারা, জাহিদুর রহমান মুকুল 80 ধারা, রাজীব বিশ্বাস রাজু, সেই দুরন্ত রাজীব বিশ্বাস রাজুকে আমরা দেখতে পাচ্ছি। তাজিমুল হুদা যত্ন, সুজন আহমেদ 80 ধারা, শরীফ আল মামুন 80 ধারা। ওকে, ওকে, আমরা সঠিক উত্তর পেয়ে গেছি 80 ধারা। তাহলে আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে, যারা যুক্ত আছেন শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা থাকেন, মনোযোগের সাথে ক্লাসটা করেন, আপনারা দেখবেন একদম লিখিত প্রশ্ন সহ আজকের এই ক্লাসে সমাধান হবে। অনেকে প্রশ্ন করেন যে স্যার লিখিত পরীক্ষার জন্য আলাদা ক্লাস নেবেন না? হ্যাঁ, নেব, তবে এই যে এমসিকিউ এর জন্য যে ক্লাসগুলো নিচ্ছি, এগুলোই কিন্তু আপনার লিখিত প্যাটার্নে পরীক্ষা হবে। এই এমসিকিউ যে আলোচনাগুলো, এইগুলো যদি ভালোভাবে আপনি বুঝতে পারেন, লিখিত পরীক্ষার জন্য কিন্তু আপনার প্রস্তুতিটা আরো সহজ হয়ে যাবে। যাই হোক, আজকের আলোচনা মূলত লিখিত, রিটেন মানে লিখিত এবং এমসিকিউ উভয়। ওকে, শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে আপনি সকল কিছু জানতে পারবেন। ধরেন লিখিত পরীক্ষার প্রশ্ন এরকম যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কি বোঝায়,
কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে, কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে কখন একজন ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটানো যায় আলোচনা করুন। পাশাপাশি এই যে ধারাগুলো আমরা পড়ব 96 থেকে 106, এই ধারাগুলো থেকে একটা উদাহরণ দিয়ে প্রবলেমেটিক প্রশ্ন হতে পারে। যে সকল উদাহরণগুলো গুরুত্বপূর্ণ আমি আলোচনা করব, আশা করি মনোযোগের সাথে ক্লাসটা উপভোগ করবেন। ওকে, আমরা প্রথমেই দেখে নেব আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারটা কি। দেখেন যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কি বোঝায় বা প্রাইভেট ডিফেন্স বলতে কি বোঝায়। এখন দেখেন, আপনি একজন ব্যক্তি, আপনার নিজস্ব দেহ এবং নিজের একটা সম্পত্তি আছে। এই যে আপনার দেহ এবং সম্পত্তি আপনার আছে আইনগত, এটা রক্ষা করার অধিকার আপনার। এই যে অধিকারটা, এটা কিন্তু আপনাকে আইনগতভাবে স্বীকৃত। এখন দেখা যাচ্ছে কোন আক্রমণকারী আপনাকে আক্রমণ করলো, তাহলে আপনার এই যে দেহ, এটা দেহটা রক্ষা করার অধিকার আপনার আইনগতভাবে দেওয়া হয়েছে। তাহলে এই দেহ রক্ষার জন্য আপনি ওই আক্রমণকারীকে প্রতিহত করতে পারেন। এমন হতে পারে আপনার সম্পত্তি যে রক্ষা করার জন্য একজন ব্যক্তি আপনার সম্পত্তিতে কি করছে, আক্রমণ করে সম্পত্তি লুট করে নিতে চাচ্ছে, চুরি করে নিতে চাচ্ছে, আপনার সম্পত্তিতে অগ্নি সংযোগ করে সম্পত্তির ক্ষতি সাধন করতে চাচ্ছে। সম্পত্তিটা আপনার, এটা রক্ষা করার অধিকার আইন আপনাকে দিয়েছে, তাহলে এটা রক্ষা করার অধিকার আপনার আছে। এই যে আক্রমণকারীর আক্রমণের হাত থেকে আপনার নিজের দেহ, নিজের যে সম্পত্তি, এটা রক্ষা করার যে অধিকার আইন আপনাকে দিয়েছে, এটাকে বলা হয় প্রাইভেট ডিফেন্স বা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। তাহলে এখানে আমরা দুইটা জিনিস দেখব, যে নিজের দেহ, নিজের শরীর বা দেহ, নিজের শরীর বা দেহ, পাশাপাশি হতে পারে অপরের শরীর বা দেহ। দেখা যাচ্ছে অপরের বলতে আপনার স্ত্রীকে কেউ আক্রমণ করতে চাচ্ছে, তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করছে, তখন কিন্তু আপনি প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করতে পারবেন। আপনার মাকে বা আপনার বাবাকে, আপনার ভাইকে কেউ যদি আক্রমণ করার জন্য উদ্যত হয়, তখনই কিন্তু আপনি প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করতে পারবেন। তাই বলা হচ্ছে যে নিজের দেহ বা শরীর, অপরের শরীর বা দেহ রক্ষা করার জন্য এবং নিজের সম্পত্তি বা অপরের সম্পত্তি, পাশাপাশি সরকারের সম্পত্তির কথা এখানে বলা হচ্ছে, সরকারের বা সরকারি সম্পত্তি। তাহলে দেখেন, এই যে নিজের দেহ, অপরের শরীর বা নিজের শরীর, নিজের সম্পত্তি বা অপরের বা সরকারি সম্পত্তি রক্ষা করার, মানে আক্রমণকারীর হাত থেকে সেভ করার জন্য, রক্ষা করার জন্য আইন স্বীকৃত যে অধিকার আপনাকে প্রদান করা হয়েছে, সেটাকে বলা হয় প্রাইভেট ডিফেন্স বা ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার। তাহলে এটাই কিন্তু আপনি সংজ্ঞা দিতে পারেন। সংজ্ঞাটা কি, প্রশ্নটা কি, যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বা প্রাইভেট ডিফেন্স কাকে বলে। তাহলে আপনি এইভাবে উত্তর দিবেন যে পেনাল কোড 1860 96 ধারা থেকে 106 ধারা পর্যন্ত ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার বা প্রাইভেট ডিফেন্স সম্পর্কে বর্ণনা করা হয়েছে। সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে নিজের দেহ এবং অপরের দেহ, নিজের সম্পত্তি, অপরের সম্পত্তি এবং সরকারি সম্পত্তি রক্ষা করার জন্য আইন স্বীকৃত যে অধিকার দেওয়া হয়েছে, তাকে বলা হয় আত্মরক্ষার অধিকার বা ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার বা প্রাইভেট ডিফেন্স। ওকে, রাজীব বিশ্বাস রাজু সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। এমডি হালিম যুক্ত আছেন আমাদের সাথে। রাজীব বিশ্বাস রাজু, নিজের এবং অপরের, হ্যাঁ, নিজের সম্পত্তি, অপরের সম্পত্তি, নিজের দেহ, অপরের দেহ। ওকে, আচ্ছা, আবারও আহ্বান জানাবো, যারা বার কাউন্সিল পরীক্ষার্থী, আপনার প্রিয় ভাই, কাছের বন্ধু বান্ধব আছেন, তাদেরকে মেনশন করবেন এবং ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের মার্সেন্টাইজ শাকিল সাহেব যুক্ত আছেন, শাকিল সাহেব আমাদের সাথে যুক্ত আছেন, দেখতে পাচ্ছি ময়মনসিংহ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শাকিল সাহেব, আমাদের
দুরন্ত ল একাডেমির লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আপনি যেহেতু বার কাউন্সিল পরীক্ষার্থী, ক্লাসে যুক্ত থাকবেন, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, প্রাইভেট ডিফেন্স। তাহলে আমরা দেখলাম নিজের দেহ, শরীর, অপরের শরীর, দেহ, নিজের সম্পত্তি, অপরের সম্পত্তি, সরকারি সম্পত্তি, এই তিনটা সম্পত্তি বা তিনটা বিষয় আপনি কি করতে পারবেন রক্ষা করার জন্য। অপর কোনো ব্যক্তি আক্রমণ থেকে রক্ষা করার জন্য কি করা যাবে? ব্যক্তিগত যে আত্মরক্ষার অধিকার, প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করা যাবে। ওকে, আমরা চলে যাব ধারাভিত্তিক আলোচনায়। আমরা জানলাম, প্রথমে জানলাম কি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকারটা কি, সংজ্ঞাটা জানলাম। আমরা চলে যাব 96 ধারাতে। এখানে বলা হচ্ছে ব্যক্তিগত আত্মরক্ষার কৃত বিষয়সমূহ। 96 ধারাটা একটু দেখুন, ধারা 96। এখানে বলা হচ্ছে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে যে কোনো অপরাধ করলেন সেটা কোনো অপরাধ নয়। তাহলে প্রাইভেট ডিফেন্স বা ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগজনিত কৃতকার্য কোনো অপরাধ নয়। ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগজনিত কোনো কাজই অপরাধ নয়, অপরাধ নয়। ওকে, 96 ধারা থেকে যে বিষয়টা বলছে দেখেন, যে আত্মরক্ষার কৃত বিষয়সমূহ, ব্যক্তিগত আত্মরক্ষার ক্ষেত্রে এই যে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করে আপনি যে কোনো কাজ করতে পারবেন, সেই মুহূর্তে আপনার কোনো অপরাধ হবে না, কোনো অপরাধ হবে না, কোনো অপরাধ হবে না। এটি হচ্ছে মূলত 96 ধারার মূল বিষয়বস্তু। তাহলে আমরা ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে আমাদের দেহ রক্ষা করার জন্য, সম্পত্তি রক্ষা করার জন্য আমরা যে কোনো অপরাধমূলক কাজ করলেও ফৌজদারি দায় থেকে কিন্তু আমরা অব্যাহতি পাবো। তবে বাস্তবিক ক্ষেত্রে কঠিন, প্রাইভেট ডিফেন্স প্রমাণ করাটা আপনার জন্য খুবই কঠিন হয়ে যাবে। ওকে, লুনা ইসলাম কমেন্ট দিয়েছেন, নিজের জানমাল, অপরের জানমাল, সরকারি সম্পত্তি থেকে রক্ষা করার জন্য আক্রমণকারীর বিরুদ্ধে যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে তাকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ লুনা ইসলামকে সুন্দর একটা সংজ্ঞা উপহার দেওয়ার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফাতিন হাসান দ্বীপ ভাইয়া, এটা কি এতই স্বজনের? বলতো কমেন্টটা পরে কি লিখছেন। তাহলে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগজনিত কোনো কাজই আমরা দেখব অপরাধ বলে গণ্য হবে না। আমরা চলে যাচ্ছি 97 ধারাতে। আমরা দেখব 97 ধারা, আপনি ব্যক্তিগত আত্মরক্ষার যে অধিকার কয়টি ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারবেন। 97 ধারা, 97 ধারায় ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার কয়টি ক্ষেত্রে প্রয়োগ করা যায়? কমেন্টে উত্তর দিবেন, দেখি কে বলতে পারেন। ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার কয়টি ক্ষেত্রে প্রয়োগ করা যাবে? দেখি, এর আগেও ক্লাস করানো হয়েছে, দেখি আপনারা উত্তর করতে পারেন কিনা, দেখি সঠিক উত্তর কে প্রদান করতে পারেন। ওকে, এটা বলছে ভাইয়া, এটা কি শুধুমাত্র আত্মীয় স্বজনদের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে নাকি? ও আচ্ছা আচ্ছা, না, এটা হচ্ছে যে কোনো ব্যক্তি, এখানে কিন্তু সুনির্দিষ্ট ভাবে বলা নাই, বলা হচ্ছে নিজের দেহ, অপরের দেহ। দেখা যাচ্ছে অন্য একজন লোক দাঁড়ায় আছে, আপনিও সেখানে দাঁড়িয়ে আছেন, অন্য একজন ব্যক্তি তাকে আক্রমণ করতেছে, এমন ভাবে আক্রমণ করতেছে যে ওই আক্রমণ যদি আপনি প্রতিহত না করুন সেই লোকটা মারা যাইতে পারে, তখন আপনি প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করতে পারবেন, এরকম। হ্যাঁ, ওকে, হ্যাঁ, দুইটি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দুইটি ক্ষেত্রে। ওকে, লুনা ইসলাম এই প্রশ্নটি নিয়ে কনফিউশন থাকে অনেকেই। আমার জাহিদুর রহমান বলেছেন 6টি ক্ষেত্রে, যেটা হ্যাঁ জাহিদুর রহমান আপনি একটু ভালোভাবে মনোযোগ দিবেন। এখন আলোচনাটা যে কথাটুকু বলবো আমি একটু এই বিষয়টা সমাধান করে দিচ্ছি। 97 ধারা, দেহ সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার। 97 ধারাতে বলছে আপনি দুইটি ক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। দেহ মানে শরীর এবং সম্পত্তি। ওকে, দেহ এবং সম্পত্তি
এই দুইটা ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। কয়টি ক্ষেত্রে? 97 ধারাতে আমরা দেখতে পাচ্ছি দুইটি ক্ষেত্রে। এই 97 ধারাটার মূল বিষয় হচ্ছে আপনি কয়টি ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন। দুইটি ক্ষেত্রের কথা বলা হচ্ছে, দেহ বা শরীর এবং সম্পত্তি। তবে এখানে কিছু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রম ধারাটা হচ্ছে 99 ধারা, অর্থাৎ এই দুইটা ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারবেন 99 ধারার যে ব্যতিক্রম আছে। আমরা ব্যতিক্রম আলোচনা করব সবার শেষে, যে কখন আপনি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। এই 99 ধারাটা আমরা প্রথমেই জানবো, ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার কখন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে, সময়টুকু কত, সব শেষে আমরা 99 ধারার ব্যতিক্রমটা আলোচনা করব। 99 ধারাতে বলা হচ্ছে কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। ওকে, তাহলে আমরা 97 ধারাতে দেখতে পেলাম দুইটা ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, দেহ রক্ষার জন্য এবং সম্পত্তি রক্ষার জন্য, মানে দুইটা ক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। এখানে আরো কিন্তু আছে, এই দেহ রক্ষাটা হচ্ছে 100 ধারা। এই 100 ধারাতে বলা হচ্ছে 6টি ক্ষেত্রে। প্রশ্ন আমি এখনই দেখেন 3 ধাপে প্রশ্ন হতে পারে, প্রশ্নগুলো সমাধান হয়ে যাবে। 103 ধারাতে বলা হচ্ছে, 103 না 5, সরি হ্যাঁ 3, 103 হবে। 103 ধারাতে বলা হচ্ছে সম্পত্তি রক্ষার জন্য 4টি ক্ষেত্রে আপনি একজন আক্রমণকারীর মৃত্যু পর্যন্ত ঘটাতে পারেন। ওকে, তাহলে দেখুন এখান থেকে 3 ক্যাটাগরিতে প্রশ্ন হতে পারে। লুনা ইসলাম, নিজের বা অন্যের দেহ রক্ষা, নিজের বা অন্যের স্থাবর অস্থাবর সম্পত্তি রক্ষার জন্য ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। 97 ধারা যদি শুধু প্রশ্ন করা হয় যে প্রাইভেট ডিফেন্স কয়টি ক্ষেত্রে প্রয়োগ করা যাবে, প্রাইভেট ডিফেন্স কয়টি ক্ষেত্রে, মানে আত্মরক্ষার অধিকার কয়টি ক্ষেত্রে, 2টি ক্ষেত্রে, শরীর এবং সম্পত্তি, মানে দেহ এবং সম্পত্তি। দেহ রক্ষার ক্ষেত্র কয়টি? যদি প্রশ্ন হয় যে দেহ রক্ষার বা শরীর রক্ষার জন্য কয়টি ক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে, যদি এইভাবে প্রশ্ন হয় কি হবে উত্তর আপনি একটু কমেন্টে জানাবেন, যে শরীর বা দেহ রক্ষার জন্য ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে, মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে কয়টি ক্ষেত্রে। এরকম প্রশ্ন যদি হয়, এটা হচ্ছে পেনাল কোডের 100 ধারাতে বলা হচ্ছে, এটা হচ্ছে কয়টি ক্ষেত্রে, কমেন্ট করবেন, সবাই কমেন্ট করবেন 6টি ক্ষেত্রে। ওকে, আবার দেখেন সম্পত্তি বা প্রপার্টি রক্ষা করার জন্য 103 ধারাতে বলা হচ্ছে 4টি ক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে আপনি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারেন। প্রশ্ন যদি হয় যে সম্পত্তি রক্ষা করার জন্য ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার কয়টি ক্ষেত্রে প্রয়োগ করা যাবে, অথবা এইরকম প্রশ্ন হতে পারে যে সম্পত্তি রক্ষা করার জন্য কয়টি ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়, উত্তর হবে 4টি ক্ষেত্রে। সম্পত্তি রক্ষার জন্য ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় পেনাল কোডের কত ধারায়, 103 ধারাতে। প্রশ্নের যে ক্যাটাগরি, প্রশ্নের ধরন অনুযায়ী আপনাকে প্রথমে প্রশ্নটা বুঝতে হবে যে প্রশ্নটা কি। শুধুমাত্র যদি প্রশ্ন করে যে আত্মরক্ষার অধিকার কয়টি ক্ষেত্রে প্রয়োগ করা যায় বা প্রাইভেট ডিফেন্স কয়টি ক্ষেত্রে প্রয়োগ করা যায়, 2টি ক্ষেত্রে, শুধু 2টি কথা উত্তর হবে। যদি বলে যে শরীর রক্ষার জন্য কয়টি ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়, উত্তর হবে 100 ধারাতে বলা হচ্ছে 6টি ক্ষেত্রে। যদি বলে প্রপার্টি বা সম্পত্তি রক্ষা করার জন্য ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার কয়টি ক্ষেত্রে প্রয়োগ করা যায়, উত্তর হবে 4টি ক্ষেত্রে, 103 ধারা। আশা করি যে প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে জাহিদুর রহমান সাহেব। আর একটা প্রশ্ন এরকম হতে পারে যে দেহ এবং সম্পত্তি রক্ষার জন্য ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার কয়টি ক্ষেত্রে প্রয়োগ করা যায়। তাহলে 2টা মিলিয়ে যদি প্রশ্ন করে, এরকম প্রশ্ন হতে পারে দেহ বা শরীর এবং সম্পত্তি রক্ষা করার জন্য কয়টি ক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। দেখি উত্তর করবেন। জাহিদুর রহমান 6টি ক্ষেত্রে, জাহিদুর রহমান 4টি,
না, একসাথে মিলিয়ে যদি প্রশ্ন হয় তাহলে বুঝবেন 10টি ক্ষেত্রে, মোট হচ্ছে 10টি। দেহ এবং শরীর রক্ষা করার জন্য সর্বমোট কয়টি ক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়? তাহলে এখানে উত্তর হবে 10টি। মোট হচ্ছে 10টি ক্ষেত্রে আপনি প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করে একজন আক্রমণকারীর আক্রমণ প্রতিহত করতে পারেন, এমনকি তার মৃত্যু পর্যন্ত যদি আপনি ঘটিয়ে ফেলেন, ফৌজদারি দায় থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হবে, আপনার কোনো অপরাধ হবে না। জাহিদুর রহমান সাহেব, অসংখ্য ধন্যবাদ স্যার। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়টি ক্লিয়ার করার জন্য। ওকে, তাহলে আমরা এইটুকু ক্লিয়ার কিনা হ্যাঁ একটু জানাবেন। আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এখান থেকে একটা প্রশ্ন 96 ধারা থেকে, যে নিচের কোনটি অপরাধ হিসেবে গণ্য হবে না? অষ্টম বিজিএস পরীক্ষার একটা প্রশ্ন, নিচের কোনটি অপরাধ হিসেবে গণ্য হবে না? আত্মরক্ষার অধিকার প্রয়োজনীয়ত কাজ, অপশন খ অবৈধ সমাবেশ গঠনে কৃত কর্ম, অপশন গ অপরাধমূলক ষড়যন্ত্র, অপশন ঘ অপরাধ সংগঠনের পরিকল্পনা করা। নিচের কোনটি অপরাধ হিসেবে গণ্য হবে না? আত্মরক্ষার অধিকার প্রয়োগজনিত কাজ, অবৈধ সমাবেশ গঠনে কৃত কাজ, অপরাধমূলক ষড়যন্ত্র, অপরাধ সংগঠনের পরিকল্পনা। তাহলে আমরা দেখতেই পেলাম উত্তরটা কি হবে, আপনারা কমেন্টে লিখবেন। এবং 97 ধারাটা আমরা দেখলাম, দেহ এবং সম্পত্তি রক্ষার দুইটা ক্ষেত্র আছে, নিজের বা অন্যের সম্পত্তি হতে পারে, নিজের দেহ অন্যের দেহ হতে পারে। এইগুলো রক্ষা করার জন্য আপনার প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করা যাবে। অবৈধ সমাবেশ